আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এই মুহূর্তে রাজধানীর রমনা বটমূলে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তামজিদ, বর্ষবরণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। মিলি, বর্ষবরণকে ঘিরে আইন শৃঙ্খলার প্রস্তুতি আসলে ভালোভাবেই সাজানো হয়েছে। কিছুক্ষণ আগে র্যাবের মহাপরিচালক রাকিবুল হাসান তিনি এখানে এসেছেন এবং তিনি গণমাধ্যমকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে তেমন কোনো হামলা বা নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই এমনটি তিনি জানিয়েছেন, তবে তারপরেও প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা একটু যেন এড়িয়ে চলা যায় এবং সেটি এড়িয়ে চলতে পারলে যাতে বর্ষবরণ অনুষ্ঠানটি নির্বিঘ্নে হয় সেটির দিকে খেয়াল রাখা হচ্ছে। আমাদেরকে জানানো হয়েছে যে এই বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে র্যাবের যে কমান্ডো বাহিনী, সেই কমান্ডো বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। এবার ইভটিজিং বিষয়টির দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। র্যাব মহাপরিচালক জানান যে এই বর্ষবরণ অনুষ্ঠানে রমনার বটমূলে নারী সদস্যরা আসেন, তারা আসলে এসে যেন কোনো ধরনের ইভটিজিংয়ের শিকার না হন সেই বিষয়টির দিকে তারা নজর রাখছেন এবং কোনো ধরনের সাইবার বুলিং বা সাইবার ক্রাইম যেন না ঘটে সেটির দিকেও তারা লক্ষ্য রাখছেন এবং তাদের সাইবার টিম তৎপর রয়েছেন। এছাড়া বরাবরের মতোই যে সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ করা এবং ডগ স্কোয়াড দিয়ে এই যে আগামীকাল অর্থাৎ রাতপহলে যে বর্ষবরণ অনুষ্ঠান হবে সেটির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ডগ স্কোয়াড দিয়ে পুরো রমনা বটমূল এলাকাকে তল্লাশি চালানো হয়েছে যে কোনো ধরনের নাশকতা হওয়ার সম্ভাবনা থেকে। তো সব কিছুর বিবেচনাতেই র্যাব জানিয়েছে যে কোনো ধরনের নাশকতার এখন পর্যন্ত তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এবং তারপরেও তারা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মিলি, জানছিলাম বাংলা বর্ষবরণের প্রস্তুতির খবর। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈনুদ্দিন মঈনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ সময় তার আরও 6 সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ জানান, মঈনকে নড়াইলের কালিয়ার দাদনতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। মঈন তার ফুফুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। তাকে ঢাকায় আনা হচ্ছে, পরে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে মঈনকে। এছাড়া বাকি 6 জনকে বিভিন্ন স্থান থেকে পৃথকভাবে গ্রেপ্তার করা হয়েছে। গত 11 এপ্রিল সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় সাবেক যুবদল নেতা মঈনুদ্দিন মঈনকে 1 নম্বর আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, মঈন ও তার সহযোগীরা বেশ কিছুদিন ধরে 5 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে না চাইলে আসামিরা ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। সিকেডি হাসপাতালে চাঁদার দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব 2, 4 এবং 6 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। চাঁদা না দিলে তারা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি প্রদান করেন। পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করলে উচ্ছৃঙ্খল জনতা সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা হাসপাতালের সামনে অবস্থান করে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান, চাঁদাবাজি, গালাগালি এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেট ফাসমার। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। হামের উপসর্গের মাঝে একদিনে মৃত্যুর সংখ্যা 2-এ নামলেও রোববার আবারও পূর্ববর্তী 24 ঘন্টায় সারা দেশে 10 শিশুর মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে চলছে হাম রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি। হাম সংক্রমণ ও চিকিৎসার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতালে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি।
নাহিদ, আজকের কি আপডেট আছে আপনার কাছে? হাসপাতালে চিকিৎসা নিয়ে রোগীর স্বজন ও চিকিৎসকরা কি বলছেন? মিলি, বাংলাদেশ শিশু হাসপাতালে গত 24 ঘন্টায় 6 জন নতুন করে শিশু ভর্তি হয়েছে উপসর্গ নিয়ে, হাম উপসর্গ নিয়ে। এছাড়া 10 শিশু কিন্তু ইতিমধ্যে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছেন। তো এখন পর্যন্ত 71 শিশু এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো এই হাসপাতাল জুড়ে রোগীর আসা যাওয়া চলছে। উপসর্গ নিয়ে যারা পরীক্ষা নিরীক্ষা করতে এখানে আসছেন তারাও কিন্তু অনেকেই ধরা পড়ছে যে হাম উপসর্গ নয়, কারণ এই গরম পরবর্তী যে জ্বর, তারপর ঠান্ডা, এই উপসর্গ নিয়ে কিন্তু অনেক অভিভাবক এই হাসপাতালে আসছেন। তো এই কয়েকটা দিন ধরে যে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, দেশান্তর একদম প্রত্যন্ত গ্রাম থেকে এই বাংলাদেশ শিশু হাসপাতালে যে রোগীর চাপ, সেই সংক্রান্ত বিষয় নিয়ে এবং হাম কেন এত দ্রুত ছড়াচ্ছে সব বিষয় নিয়ে কথা বলবো হাসপাতালটির পরিচালকের সঙ্গে। ডাক্তার মাহবুবুল হক আমাদের সঙ্গে আছেন, তিনি জানাবেন স্যার আসলে এত দ্রুত কেন হাম ছড়াচ্ছে, আর আপনারা আসলে মোকাবেলায় কি ধরনের পদক্ষেপগুলো নিয়েছেন একটু আমাদেরকে একটু জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে হাম দ্রুত বেড়েছে, কারণ গত কয়েক বছর ধরে হামের টিকার কাভারেজটা বাংলাদেশে অনেক কমে গিয়েছে। যে কারণেই হোক, গত ইন্টারিম গভর্নমেন্ট তার আগে সরকার থেকে হামের ভ্যাকসিন কাভারটা কমে গেছে। হাম থেকে বাঁচতে গেলে একটাই চিকিৎসা, সেটা হলো প্রিভেনশন, অর্থাৎ হামের টিকা দিতে হবে, 95% কাভারেজ থাকতে হবে 2টা ডোজ মিলে। তা আমার এই জন্যই যেহেতু গত 2025-এ হামের কাভারেজ 2 ডোজে ছিল মাত্র অ্যারাউন্ড 60%, তার আগে আরটু কম ছিল। এই জন্যই হামের টিকা যেহেতু দেওয়া হয়নি, কম দেওয়া হয়েছে, সেই জন্য হামের প্রকোপটা বেড়ে গেছে। স্যার 6 মাসের কম বয়সী বাচ্চারা, 4 মাসের বাচ্চারা কিন্তু আক্রান্ত হচ্ছে, এটি আসলে স্যার কেন? আপনি ঠিকই বলেছেন, 6 মাসের কমও আমরা পাচ্ছি। সাধারণত হামের টিকা 9 মাসের দেওয়া হয়, কারণ বলা হয় যে 6 মাস থেকে 6 মাস পর্যন্ত বা 9 মাস পর্যন্ত মার থেকে হামের প্রতিরোধটা বাচ্চারা পেয়ে থাকে। কিন্তু দুঃখজনক হতো তার মানে মার থেকে ঠিকমতো বাচ্চারা এই হামের প্রতিরোধটা পাচ্ছে না। প্লাস বাংলাদেশে একটা জিনিস দেখবেন যে আমাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হারটাও কিন্তু কমেছে। আমার যারা শুধুমাত্র বুকের দুধ খেয়ে থাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তাদের কিন্তু হাম হওয়ার প্রবণতা কম থাকে। শুধু হাম না, অন্য নানা রকম রোগ যেমন তাদেরকে মুক্ত থাকতে পারে। কিন্তু বাংলাদেশে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হারটা কমে গেছে, এটা আমাদের বাড়াতে হবে। প্লাস আমাদের অ্যাড্রেসের মা যারা আছে, মহিলা যারা আছে, তাদেরকেও হামের টিকা আওতায় একসময় আনতে হবে। এটা এখন না হোক, আনতে হবে। আনলে পরে ওই মারা যদি ইমিউন থাকে, তাদের গর্ভে যে বাচ্চা আসবে, পরে যে বাচ্চাটা হবে, সে 9 মাস পর্যন্ত ইমিউন থাকবে। এই যে একদম সিভিয়ার পর্যায়ে বাচ্চারা 10 দিন ধরে, অনেকে বলছে যে গ্রামীণ রোগ ভেবে তারা বাসায় রেখেছে তাদের বাচ্চাকে, তো এরকম রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বেশি গ্রাম থেকে যারা আসছে। তো আসলে গ্রামীণ রোগ ভেবে যে তারা আসলে বাচ্চাটাকে একদম সিভিয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে, আশঙ্কাজনক পর্যায়ে নিয়ে যাচ্ছে, এটি আসলে স্যার এই মোকাবেলায় আপনারা কি পরামর্শ দিবেন? দুইটা জিনিস হচ্ছে এখানে। কিছু বাবা মা আছে খুব সিরিয়াস, অল্প কোনো দাগ দেখলে হাম বলে নিয়ে আসে, এটা আমরা প্রচুর পাচ্ছি, এটা হাম না। আবার কিছু বাবা মা আছে অথবা তাদের জ্ঞানের অভাবে বা সচেতন অভাবে শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চা, তাও বাসায় ছিল, দেরি করে নিয়ে আসছে। আমাদের শাসনটা হলো যে যদি কোনো বাচ্চা 3-4 দিন সত্যি অনেক জ্বর থাকে, চোখ লাল, নাকে সর্দি কাশি আছে, এবং 3 থেকে 4 দিন পরে গায়ে হামের মতো নুনতির মতো র্যাশ উঠেছে, এবং জ্বরটাও তখন ছিল প্রচুর, সেটাকে আমরা সাধারণত হাম বলি। এই ক্ষেত্রে বাচ্চার বাবা আমাকে অবশ্যই খেয়াল করতে হবে তার স্বাভাবিক থেকে বাচ্চারা অস্বাভাবিক আচরণ করছে কিনা। অর্থাৎ সে শ্বাসটা আগে যা নিত এখন দ্রুত নিচ্ছে, আগে শ্বাসে স্বাভাবিক ছিল অস্বাভাবিক শ্বাস নিচ্ছে, বাচ্চারা নেতা হয়ে গেছে, খাওয়া দাওয়া একেবারেই করতে পারছে না, পাতলা পায়খানা করছে, অথবা খিচুড়ি জাতীয় কিছু হচ্ছে। এই ধরনের কিছু হইলে অবশ্যই তাকে আর বাসায় রাখার কোনো সুযোগ নাই, তাকে হাসপাতালে আসতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। তো এই রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল জুড়ে যে রোগীর চাপ সেটি কিন্তু রয়েছে, আসা যাওয়া চলছে, তাদের যে সুস্থ হয়ে বাড়ি ফেরার যে সংখ্যা সেটি কিন্তু অনেকটা বেশি। এই হাসপাতালে গত 10 দিনে 3 শিশুর মৃত্যু হয়েছে, তো সেটি কিন্তু হাম পরবর্তী নিউমোনিয়া এবং খিঁচুনির কারণে এই মৃত্যুর ঝুঁকি বেড়েছে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে সবশেষ। জানছিলাম শিশুদের হাম সংক্রমণ ও চিকিৎসার খবর। বান্দরবানে মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই শুরু হয়েছে। সকালে স্থানীয় রাজার মাঠে বেলুন উড়িয়ে 4 দিন ব্যাপী সাংগ্রাই উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রুজেরি। পরে সাংগ্রাই উৎসবকে ঘিরে আয়োজিত বর্ণাঢ্য সাংগ্রাই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় 11টি ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর তরুণ তরুণী, শিশু, কিশোর, নারী, পুরুষেরা নিজস্ব জাতিসত্তায় পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বয়স্ক পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বয়স্কদের পূজা করে আমরা নতুন দিন যেন মঙ্গল সুফল বয়ে আনে সেই প্রার্থনায় আমরা বয়স্ক পূজা করব এবং ছোট শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আজকে সকাল পর্ব শেষ হবে। বুদ্ধ স্নান করার পরই হচ্ছে আমাদের মৈত্রী পানি বর্ষণ শুরু হবে। গত বছর যত কলুষিত যত বিষাদ সবকিছু ধুয়ে মুছে আমরা শান্তি সমৃদ্ধি সুখময় জীবনের জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আগামী 17 এপ্রিল ঢাকায় শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। আজকের অনুশীলনের খবর জানাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী নিলয় মজুমদার। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নিলয়, কি খবর আছে আপনার কাছে? আজকে থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু হওয়ার কথা ছিল না, তবে এতদিন ধরে যে গত 4 এপ্রিল থেকে যে প্র্যাকটিস করে আসছেন ক্রিকেটাররা, সেই খেলোয়াড়রা আজ জাতীয় দলের যে ছায়া দলটা আছে, বিশেষ করে মিরাজের অধিনায়কত্বে একটা দল এবং মোসাদ্দেকের অধিনায়কত্বে একটা দল, দুইটি দল মিলে অনুশীলন করছে। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে ব্যাটিং করছে মিরাজের অধিনায়কত্ব, মানে যে জাতীয় দল আমরা বলতে পারি। এবং তিনটি উইকেট চলে গেছে ইতিমধ্যে। ওপেনিংয়ে নেমেছিলেন তানজিদ তামিম এবং সাইফ হাসান। তানজিদ তামিম বেশিক্ষণ কন্টিনিউ করতে পারেননি, তবে সাইফ হাসান বেশ কিছুক্ষণ খেলেছেন, তবে অর্ধশতক স্পর্শ করতে পারেননি তিনি। শান্ত বেশ খানিকটা সময় চালিয়ে গিয়েছেন, তবে শান্ত পারেননি তার ইনিংস বড় করতে। এছাড়াও বোলিংয়ে সবচেয়ে ভালো বোলিং করেছেন হচ্ছে মোসাদ্দেক নিজেই স্বীকার করেছেন 2 উইকেট। এছাড়াও জাতীয় দলের অনুশীলন ছাড়াও আজ একটি বড় সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। সিসিডিএমের সঙ্গে মিটিং বসবে টুর্নামেন্ট কমিটি। তো কবে দলবদল হবে, কবে খেলোয়াড়, কবে আমাদের প্রিমিয়ার লিগ শুরু হতে পারে, এই নিয়েও আজকে একটা সিদ্ধান্ত আসতে পারে। মিলি, জানাচ্ছিলাম বাংলাদেশ দলের অনুশীলনের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।